সবাইকে শুভেচ্ছা জানাই ব্যক্তিগতভাবে, আবার প্রেসিডেন্ট ইনস্টিটিউটের পক্ষ থেকে। আর আমাদের দীর্ঘদিনের সহযোদ্ধা, কবি, কথাশিল্পী এবং গীতিকার নজরুল ইনস্টিটিউটের সুযোগ্য ভার যার উপর পড়েছে লতিফুল ইসলাম শিবলি ভাই সহ আমাদের যে কবির উত্তরাধিকার যিনি বহন করছেন, পরিবারের উত্তরাধিকার বহন করছেন, প্রধান অতিথি জনাব খিলখিল কাজী সহ আমাদের সবাই, এখানে আমার শিক্ষক আছেন, আপনারা নজরুল ইনস্টিটিউটের বা বাইরেরও অনেকে আছেন এখানে। তো আসলে খুব গম্ভীর এবং একাডেমিক আলোচনাটা হয়তো এই জায়গার জন্য উপযোগী হবে না। আমরা বরঞ্চ সাধারণভাবে কিছু কথা বলি। মানুষের তো জন্ম হয়, কিন্তু কারো কারো জন্মটা আবির্ভাব বলে মনে হয়, এবং তার যখন মৃত্যু হয় সেটা তখন শুধু সাধারণ মৃত্যু থাকে না, সেটা একটা তিরোধানের মতো শোক বা শূন্যতা একই সঙ্গে জাগায়। এবং নজরুলের মতো কবি শূন্যতা তো বর্তমান শুধু বাংলাদেশে না, উপমহাদেশেই আছে। যখন উপমহাদেশ জুড়ে নানান ধরনের হিংসা, ফ্যাসিবাদ, মানুষের সম্প্রদায়কে সম্প্রদায়ের বিরুদ্ধে, মানুষকে মানুষের বিরুদ্ধে, তখন তো এক করবার ডাক দেবার লোক দরকার। এবং এই কাজটা আসলে কবির কাজ শুধু নীরবে নিভৃতে না। আমরা যেই ভূখণ্ডে জন্মেছি, আমাদের ইতিহাস, আমাদের মহাকাব্য, আমাদের বিপ্লব, বিদ্রোহ, স্বাধীনতা সংগ্রামে কিন্তু কবির স্লোগান, কবির ডাক, কবির গান, কবিতা এখানে আমাদের ইতিহাসের অংশ, আমাদের সংগ্রামের অংশ, জীবনের অংশ। এমন তো বলাই হয় যে এই বিশেষ করে পূর্ব বাংলা কবিতার জন্মভূমি। এখান থেকে কবিরা জন্ম নিয়েছেন, তারা পরে কেউ কলকাতায়, কেউ অন্য জায়গায় গিয়েছেন, কিন্তু এইটা কবিতার একটা জন্মভূমি হিসেবে দেখি, কারণ এর প্রকৃতি। এবং এটা শত শত বছর ধরে এই যে কৃষক জগতের সঙ্গে জড়িত যে পালা, গাথা, পাঁচালি, অজস্র রকম প্রবাদ, সেগুলো তো এই ভাষায় আছে। একজন মহৎ কবির কাজটা হচ্ছে এই সবগুলোকে জাগানো, আবার ফেরত নিয়ে আসা। যেগুলো মনে হচ্ছে পুরাণ হয়ে গেছে, যেগুলো মনে হচ্ছে প্রাচীন হয়ে গেছে, সেই সব ধ্যান ধারণা, কল্পনা, শব্দ, উপমা আবার নতুন করে, তার মানে তার যেই কবি পুরো ভাষার ঐতিহ্যকে যত বেশি ব্যবহার করতে পারেন, জাগিয়ে ফেলতে পারেন, ওই যে সোনার কাঠি রূপার কাঠির মতো, তিনি তত বড় কবি। এই জন্যই আমরা নজরুলকেও ওই জায়গা থেকে সবচেয়ে বড় কবিদের একজন আমাদের ভাষার মনে করি। তিনি তো বাংলাদেশের জাতীয় কবি, বাংলা ভাষার তীব্র প্রতিভাময় কবি, অসাধারণ কথা সাহিত্যিক এবং জাদুকরী গীতিকার ও সুরকার। এবং তার যে ধূমকেতুর মতোই ছিল তার আবির্ভাব, মৃত্যু ছিল অবলার মতো ট্র্যাজিক। তার অমর কবিতা বিদ্রোহী রচনার শতবর্ষ পরে বোঝা কঠিন যে পরাধীন ভারতবর্ষে কীরকম জাগরণের তরঙ্গ তুলেছিল এই কবিতা। মার্কিন লোকসাহিত্য বিশারদ হেনরি ক্লাসি সঠিকভাবেই মনে করতেন বিশ্ব সাহিত্যের শ্রেষ্ঠ দুটি কবিতার একটি হলো কাজী নজরুলের বিদ্রোহী, অন্যটি আইরিশ কবি ডব্লিউ.বি. ইয়েটসের সেকেন্ড কামিং। দেশটাকে স্বাধীন করবেন বলে নজরুল অস্ত্র চালনা শিখতে গিয়েছিলেন। প্রথম বিশ্বযুদ্ধে সৈনিক হয়ে পুরুলিয়া থেকে চলে গিয়েছিলেন করাচি। ব্রিটিশ শাসনে তিনি একমাত্র বাঙালি কবি যিনি কখনো কোনো সময় ব্রিটিশ শাসনের পক্ষে ছিলেন না। মানে আমরা যাদেরকেই দেখব, কখনো কখনো রবীন্দ্রনাথ পুরস্কার নিয়েছেন, আবার জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের পর সেটা প্রত্যাখ্যান করেছেন, কিন্তু ব্রিটিশ শাসনের পক্ষে কখনো না কখনো লিখেছেন, কলম ধরেছেন, বা মনে করেছেন তারা এই দেশে সভ্যতা এবং প্রগতি আনবে, আধুনিকতা আনবে। নজরুল একমাত্র পাওয়া যাবে যিনি কোনো সময় জীবনের এই কলোনিয়ালিজমকে কোনো অর্থেই আমাদের জন্য উপকারী বা বন্ধু মনে করেন নাই। তিনি এমনকি কবিতা লেখার জন্য, সাহসী সাংবাদিকতার জন্য জেলে পর্যন্ত গিয়েছেন। অল্প বয়সে এরকম তীব্র সৃষ্টি সুখের উল্লাস যার বুকে, তার জীবন হয়েছিল বাঁধনহারা, পরিণত হয়েছিল নীরহারা পাখির মতো। তার তো অনেক নাম, তিনি দুখু মিয়া, নজর আলী, নাজির আলী, নামগুলো আসলে নামহীন, গোত্রহীন এক জীবনের তুচ্ছতার কথা বলে। বোঝায় যে তিনি সেই জগৎ থেকে এসেছেন যাদেরকে ছোট লোক বলা হয়, নিম্নবর্গ বলা হয়, যারা সভ্যতার সীমান্তের বাইরে যাদের বসবাস, সেরকম একটা পরিবার থেকে। এবং তার যে নামের সংকট, দুখুমিয়া থেকে নজর আলী, নাজির আলী, এবং সেইখান থেকে তিনি পরে নাম নেন নাজিরুল ইসলাম, এবং শেষে কাজী নজরুল ইসলাম। যত সভ্য ভদ্রলোক সমাজে তাকে যেতে হচ্ছে,
তখন তাকে একটা ওইরকম একটা শুদ্ধ বংশপদবী হিসেবে কাজী এবং নজরুল ইসলাম, নাজির আলী থেকে নজরুল ইসলাম হয়ে যাচ্ছে। এটাই কি বোঝায় না যে কি মুসলমান, কি হিন্দু, কি শিক্ষিত মধ্যবিত্ত মহল, কেউ তো এমন কেতাবি নাম ছাড়া কাউকে সম্মান করতো না আসলে। নামের বিবর্তন থেকে বোঝা যায় দিনে দিনে তিনি অনামা থেকে নাম করা সারিতে উঠে আসছেন। কিন্তু দুঃখের দহনে পড়া দুখু মিয়ার জীবন আগের মতো দুঃখেরই থেকে যাচ্ছে। রুটির দোকানের কর্মী, দারোগার বাড়ির ফরমাস খাটা বালক থেকে হাবিলদার হয়েছেন সেনাবাহিনীর, হয়েছেন লেটোর গানের দলের সাংঘাত, দূর দেশের রণাঙ্গনের সৈনিক, হয়েছেন সাংবাদিক, সম্পাদক, রাজনীতিবিদ এবং কারাভোগী বিপ্লবী। নজরুলের জীবন তার সাহিত্যের মতোই চমক লাগানো। এত পরিচয় সত্ত্বেও বাঙালির মনে দুখু মিয়া অতি চেনা কবিয়ালের রূপে স্থায়ী হয়েছে। আমাদের যে ছবিটা আমরা সবচেয়ে বেশি নজরুলের দেখতাম, যে বুকের পাশে এক পাশ থেকে চাদরটা এভাবে ঝুলানো, একটা চুলের বাবরি, মাঝখানে সিথি কাটা, এই ছবি কিন্তু আমরা এখনও দেখি। ভালো করে খেয়াল করলে দেখবেন যে এটা বাংলার যে কবিয়ালরা যে বেশটা ধারণ করতেন, যে পোশাকটা পরতেন, ঠিক হুবহু নজরুলের মূল চরিত্র, মূল পোশাকের ধরনটা, মূল ব্যক্তিত্বের ধরনটা ছিল সেটাই। একবার রণজিৎ গুহ, তিনি নিম্নবর্গের ইতিহাসের যে জনক, তিনি ট্রেনে করে যাচ্ছিলেন, তো ভোরবেলা গুজরাটের মধ্যে দিয়ে পার হচ্ছেন, তখন দেখেন যে গুজরাটের ওই মরুর মতো এলাকা, তো দেখেন যে একটা লোক উঠে আসছে, ওইরকম নেংটি পড়া একটা শীর্ণকায় কৃষক। তখন তার মনে হলো যে যে এই যে গান্ধীর যে পোশাকটা, গান্ধী নিজেকে গান্ধী হিসেবে যখন তৈরি হচ্ছেন, ব্যারিস্টার থেকে তার শিক্ষিত বাবু চেহারা থেকে তিনি নিচ্ছেন কিন্তু কৃষকের বেশ, গুজরাটি কৃষকের বেশ, কারণ তার বাড়ি ছিল গুজরাট। মজার বিষয় হচ্ছে কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নার বাড়িও কিন্তু গুজরাট। একই রকম ভাবে আপনি যদি মাওলানা ভাসানীর যে চেহারাটা দেখেন, তার যে পোশাকটা দেখেন, তার যে ওই কিস্তি টুপি, ওই পাঞ্জাবি লুঙ্গি, এটা পুরো বাংলার কৃষকের পোশাক, মুসলমান কৃষকের পোশাক। তো নজরুলের মধ্যে এই যে আমরা বুকের একপাশে চাদর জড়ানো, সুদর্শন গোঁফ ও বাবরি চুলের যে বাহার, তা বাংলার কবিয়ালের চিরায়ত ছবিকেই মনে জাগিয়ে তোলে। তার স্বভাবের গীতল উচ্ছ্বাস কবিয়াল ছাড়া আর কার? নিম্নবর্গের ইতিহাস ধারার এই গল্পটা তো আমরা বলে ফেলেছি। তো এই যে কবিয়ালের যে উচ্ছ্বাস, বাংলা কবিতা আমরা যদি দেখি একটা সময় অনেক বিশেষ করে বিহারীলাল বা তারও পর থেকে এসে বা মধুসূদন, তার প্রথম যে বড় মহাকবি, অনেক আঁটসাঁট, অনেক গম্ভীর, কিন্তু বাংলার যে নদীর প্রবাহের মতো, স্রোতের মতো যে উচ্ছলতা, যেটা কবির থাকার কথা, এটা তো আসলে কবিয়ালদের মধ্যে আমরা দেখি। এবং নজরুলের গানে, কবিতা, এই উচ্ছ্বাসটা কিন্তু ঠিক একই রকমভাবে সেটা তিনি বহন করে গেছেন। সে অর্থে বাংলা ভাষার ইতিহাসে সবচেয়ে বিখ্যাত জনপ্রিয় কবিয়াল হলেন নজরুল। সর্বজনের সারি থেকে উঠে আসা নজরুলের মনে সেই এক চির দুঃখু মিয়ার বসবাস। এক প্রতিভাধর কবি, দুঃখী কবিয়ালের এরকম গরিয়ান উত্থান বিশ্ব সাহিত্যেই বিরল। না আসলেই একটা রুটির দোকানে কর্মচারী, নামহীন, গোত্রহীন একটা সাধারণ বালক থেকে এইরকম পর্যায়ে আসা, এটা বিশ্ব ইতিহাসেও খুবই বিরল। চার্লস ডিকেন্সের, তিনি অবস্থাপন্ন পরিবারের ছিলেন, কিন্তু তার বাবা ঋণের দায়ে জেলে যান। তারপর চার্লস ডিকেন্সকে হচ্ছে কারখানার মজদুর হিসেবে দিনে 16 ঘন্টা কাজ করতে হতো। তারপরে তো তিনি সেই অভিজ্ঞতা থেকে লিখলেন, এবং ইংরেজি যে রোমান্টিক উপন্যাস সাহিত্য, বীরত্বের গাথা, সেগুলো তো তার অভিজ্ঞতা তো ওখান থেকে আসা। কিন্তু তিনিও একটা মধ্যবিত্ত পরিবারেরই ছিলেন আসলে। নজরুলের মতো এইরকম সর্বভরা থেকে সর্বস্থান জয় করা কবি আসলে বিশ্ব সাহিত্যই বিরল। করুণ চালচুলার ঘর থেকে বেরিয়ে এমন অসাধারণ আলোর ঝলকানির জন্য যে তীব্র আত্মশক্তির প্রয়োজন, তার সময়ে বা পরে আর কারো মধ্যে তা দেখা যায় কি? এখন নজরুল নিয়ে তো অনেক কথা হয়েছে, তার বিদ্রোহী সত্তার গুণগান আমরা অনেক দিন ধরে করে যাব। বলবো তার কারাভোগ, আমরণ অনশনের কষ্টভোগ, দুঃখের সাগরে হাবুডুবু খাওয়া জীবন, এবং অকালে স্তব্ধ হয়ে যাওয়ার ট্র্যাজেডির কথা। বলবো তিনি কবি বুদ্ধদেব বসু, জীবনানন্দ দাশদের কিভাবে রবীন্দ্রনাথ ঠাকুরের সম্মানী প্রভাব থেকে বের করে নিজস্ব কাব্য ভাষা খোঁজার প্রেরণা হয়েছিলেন। কিন্তু মধ্যযুগের পরে বাংলা কবিতার বিভাগী প্রেম ভাবকে আবার জাগানো অবদানের কথা কি আমরা খুব একটা বলি? আমাদের তো আমরা বৈষ্ণব পদাবলী ছিল,
মঙ্গল কাব্য ছিল। বৈষ্ণব পদাবলীতে এক ধরনের রোমান্টিক প্রেম নিবেদন এবং একই সঙ্গে সেটার একটা পরমেশ্বরের প্রতি আত্মসমর্পণ, এই জিনিসটা ছিল। কিন্তু এই যে উচ্ছ্বাস, গজলের মতো যে দেওয়ানা ভাব, এটা কিন্তু বাংলা কবিতার ধারার মধ্যে আমরা পাই না। নজরুল যে তিনি করাচি গেলেন, সেখান থেকে তিনি ভারতবর্ষের সাথে প্রাচ্য বা আরব এবং ইরান তুরানের সংস্কৃতির যে যোগাযোগের যে সীমান্ত, সেটা তো ওই অঞ্চলটা, সেখান থেকে তিনি এই ধারাটা পেলেন। এবং আমরা দেখব যে তার পরে তিনি যে অমর অবদানটা বাংলা ভাষার ভেতরে, যে একটা দমক, একটা প্রেমোচ্ছ্বাস, একটা দেওয়ানা, একটা বেরিয়ে পড়া, এই আঁটসাঁট ভঙ্গিমা থেকে তিনি বাংলা ভাষা এবং আমাদের গানকে, সুরকে কিন্তু আসলে বের করে ফেলেছিলেন। এবং এই মাদকতা তো গজলের মাদকতা। তো এইটা তার একটা, এই কথাটা খুব একটা কম বলা হয়, কারণ বৈষ্ণব গীতি কবিতার প্রেম কখনো অতি কামজ, আবার কখনো তা ঈশ্বর প্রেমেরই ছায়া। রবীন্দ্রনাথের প্রেম অনেক বিমূর্ত, এবং সেই প্রেমও ঈশ্বর প্রেমে উত্তরিত হতে চায়। একটা দেহহীন প্রেম শেষ পর্যন্ত ঈশ্বর প্রেমে বিলীন হতে চায়। রূপের তৃষ্ণা, আকারের আকাঙ্ক্ষা সেখানে নিস্তেজ। মধ্যযুগের পর নজরুলের মানুষে আবার জাগলো দেওয়ানা হওয়ার জোশ। এই প্রেম কাম ও মিলনের উচ্ছ্বাসে ভরপুর, আবার গজল ও রুবাইয়ের ত্যাগী ভাবরসে টলমল। নীরজশ্রী চৌধুরী বাঙালি জীবন ও কাব্যে রোমান্টিক প্রণয় ছিল না বলে দাবি করেছিলেন। তার যে বই, যে বাঙালি জীবনে রোমান্টিক প্রেম ছিল না, কিন্তু উনি যদি নজরুলের জীবন ও সাহিত্যকে আমলে নিতেন, তাহলে হয়তো এই কথাটা বলতেন না। একই কথা বলা যায় যে রবীন্দ্রনাথ, তিনি গোরা নামে একটা ক্যারেক্টার তৈরি করছেন, যে আত্মপরিচয়ের সন্ধানে সে আধা ব্রিটিশ আধা ভারতীয়, সে নিজেকে খুঁজে পাচ্ছে না কোথাও, এবং কোনো কিছুতে সে তৃপ্ত হচ্ছে না, এবং আত্মপরিচয়ের সন্ধানে, নিজের গন্তব্যের সন্ধানে তিনি হিমালয় পর্যন্ত চলে যাচ্ছে। এবং গোরা তার নিজের জীবনে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন রকম পরিচয়কে ভালোবেসেছে। নজরুলের মধ্যে যে আমরা যদি মানে রবীন্দ্রনাথ যদি বাস্তবের কাউকে খুঁজতেন, তাহলে নজরুলের মধ্যে তিনি সেই গোরাকে দেখতে পেতেন, যে খুঁজে বেড়াচ্ছে, এবং সে হিমালয়ে যাচ্ছে না, সে যাচ্ছে জনগণের মধ্যে, সে বিপ্লবের মধ্যে, ভাষার মধ্যে, ঐতিহ্যের মধ্যে। ফলে এই যে নায়ক আমরা খুঁজে বেড়াই, নায়ক আমরা কল্পনার মধ্যে থেকে টেনে আনি, সেই নায়ক যে আমার সামনে উপস্থিত, সেটাও কিন্তু আমাদের সময়ের বা তার সময়ের অনেকে বুঝতে পারেন নাই। অজ্ঞাত কারণে তার মায়ের সঙ্গে একটা চিরবিচ্ছেদ হয়। আবার জেলে থেকে তিনি মাকেই চিঠি লিখতেন, হয়তো কেউ পড়িয়ে দিতেন মাকে। জেলে অনশনের সময় সে মায়ের সঙ্গেই, কিন্তু তিনি আবার দেখা করেননি। মা দেখা করতে এসেছিলেন, তিনি দেখা করলেন না। অথচ জগতে তিনি মা সন্ধান করে গেছেন। সর্বত্র তিনি স্নেহ ক্ষুধার্ত এই তরুণ অনেককেই মা বলে ডেকেছেন। কিশোর নজরুল প্রেমে পড়েছিলেন এক কিশোরীর। সেনাবাহিনীতে গিয়েছিলেন সে মেয়েটির চুলের কাঁটা বুকে নিয়ে। 3 বছর ধরে লালন করা সেই কাঁটা নিয়েই ফিরেছিলেন কলকাতায়। জীবনের প্রথম বই ব্যথার দান উৎসর্গ করেছিলেন সেই মেয়েটিকেই। এই যে বিরহ, প্রেমের বিরহে গড়ায় কিন্তু তাঁর সুর। কাজী নজরুল বাংলা ভাষা রাজ্যে যা করেছেন তা করেছেন, কিন্তু তার আবির্ভাব ছাড়া 20 শতকের গোড়ার মুসলমান বাঙালি সাহিত্য সাধনার আত্মবিশ্বাস অর্জন এবং ভেতর বাহিরের বাধা দূর করা অনেক কঠিন ছিল। সেই এমন একটা সময় যেখানে উচ্চ বর্গের এলিট, ইংরেজি শিক্ষিত, ধনবান পরিবার, জমিদার সন্তান ছাড়া আসলে কেউ কবি হওয়ার বাসনা করতে পারতো না। আর সেখানে একজন কবিয়াল, আবার উপরন্ত বাঙালি মুসলমান, তার পক্ষে তার সমাজ তাকে গ্রহণ করবে না, এবং তার সমাজের প্রতিবেশী যে অপর সমাজ, হিন্দু সমাজ, সেখানেও তার কিন্তু গ্রহণযোগ্যতা কম হবার কথা। তো নজরুল যখন এই জায়গায় নিজেকে আত্মপ্রতিষ্ঠা করে ফেললেন, এটা কিন্তু একটা বিরাট ধারা খুলে দিল। এরপর আমরা দেখবো যে অজস্র কবি, বন্দে আলী মিয়া, গোলাম মুস্তফা, ফররুক আহমদ, অনেকে এসছে। নজরুল ছাড়া বাংলা কবিতায় বাঙালি মুসলমানের এই যে প্রবেশ এবং সেটার যে আত্মবিশ্বাস, এটা কঠিন ছিল। কারণ পলাশির পরাজয়ের পর ইংরেজরা বাংলা ভাষা সাহিত্যের চলন বলনটাই শুধু বদলে দেয়নি, তারা সর্বতোভাবে বাংলার মুসলিম বিদ্বজনের জীবন ও সাহিত্য চর্চা কঠিন করে তুলেছিল। পলাশি যুদ্ধের পরের 150 বছর বাঙালি মুসলমানদের দিশাহারা দশার পর নজরুলের উদয়, তাই এক যুগান্তকারী ঘটনা। সে সময় এমন কাজও করা হয়েছিল ফোর্ট উইলিয়াম কলেজে, যে তারা ডিকশনারি তৈরি করত, যে বাংলা ভাষায় আরবি ফার্সি শব্দ রাখা যাবে না। মানে ডিকশনারি আমরা ব্যবহার করি কেন? যে আমরা শব্দের অর্থ খুঁজতে, শব্দ খুঁজে পেতে। আর এখানে বলা হচ্ছে যে কি কি নিষিদ্ধ করা যাবে না, তার ডিকশনারি। তো সেরকম একটা পরিস্থিতিতে একজন কবি যখন লিখতে বসেন, তিনি তো নিজের জীবন, স্মৃতি, শৈশব, কারণ শৈশব
কবি বা লেখকদের একটা বড় মনের গঠনটা তৈরি হয় কিন্তু শৈশবে, এবং সেই উপাদানগুলোই কিন্তু তিনি সারা জীবন ধরে ব্যবহার করেন শৈশব থেকে তরুণে। তো সেই সময় তার যে মুসলমানি জীবন, সংস্কৃতি, ভাব বা অভাব, সেটা তিনি কিভাবে আত্মপ্রকাশ করবেন যদি না তিনি এইসব শব্দ ব্যবহার করেন? ফলে সেদিক থেকেও তাকে একটা প্রথম বিদ্রোহ করতে হয়েছিল বাংলা ভাষার এই উচ্চবর্গীয় দরবারি এলিট জনবিচ্ছিন্ন গঠনের বিরুদ্ধে, যে কারণে তার কবিতা কিন্তু তার সময়ে সাধারণ মানুষের মধ্যে প্রবল জনপ্রিয় ছিল। তিনি কবিতার ক্ষেত্রে মানের ক্ষেত্রে আপোষ না করেও কিভাবে জনপ্রিয় হওয়া যায়, সেটা তার মতো জনপ্রিয় কবি তার সময় নিজের জীবনে কিন্তু খুব কঠিন। এই জন্য নজরুল যতটা না ভক্তির, তিনি তার চেয়ে বেশি ভালোবাসার। কারণ আমরা যেমন আমার একটা লেখায় আমি লিখেছিলাম যে পূর্ব বাংলায় মানে পূবের রবি পশ্চিমের ঠাকুর, রবীন্দ্রনাথ পূর্ব বাংলায় দেবতা হিসেবে ফুলমাল্য ভূষিত হয়ে পূজিত হন না, তিনি ভালোবাসার আশ্রয় হিসেবে আসেন। তিনি আমাদের আন্দোলন সংগ্রাম বিদ্রোহে 60 দশক থেকে শুরু করে মুক্তিযুদ্ধে, এবং তারপরেও এমনকি এখনও আমরা যেমন নজরুলের কাছে যাই, আমরা কিন্তু রবীন্দ্রনাথের কাছেও যাই। এই রবীন্দ্রনাথ কিন্তু পূর্ব বাংলার তৈরি। পূর্ব বাংলার ভাষা আন্দোলন এবং জাতীয়তাবাদী আন্দোলন যদি না হতো, রবীন্দ্রনাথ কিন্তু ভারতচন্দ্র বা এরকম আরেকজন মহাকবির মতো একজন বড় কবি হিসেবে লাইব্রেরিতে এবং সাহিত্য ঘরানার মধ্যে থাকতেন। কিন্তু প্রাত্যহিক জীবনে হৃদয়ের কথা বলিতে ব্যাকুল, এই যে হৃদয়ের কথা বলিতে ব্যাকুল সকল মানুষের কাছে একটা ভাষার প্রয়োজন হচ্ছে, এবং সেই ভাষার জন্য রবীন্দ্রনাথের গানের কাছে যাচ্ছে বা তার একটা কবিতার কাছে যাচ্ছে। এটা কিন্তু বাংলাদেশের একটা নতুন করে জন্ম দেওয়া রবীন্দ্রনাথ। একইভাবে নজরুলেরও কিন্তু আজকে আমরা যে পালন করছি জাতীয় কবি হিসেবে, এবং নজরুলের এই 24-এ যত বেশি করে নজরুলের কবিতা ব্যবহার হয়েছে, তো আর কোনো কবি ওইরকম করে ব্যবহৃত হন নাই, মানে ঐতিহাসিক পর্যায়ের কবিদের কথা বলছি। ফলে এই যে নজরুলকে নতুন করে আবিষ্কার করা, তার গান, তার কবিতা, তার মূলত তার গানের জায়গা থেকে, সেটাও কিন্তু বাংলাদেশ সেখানে তার একটা আরেক রকমের দ্বিতীয় জন্মে নজরুলের ওই ইয়েটসের ভাষায় বলতে হবে যে নজরুলেরও দ্বিতীয় আবির্ভাব বা দ্বিতীয় জন্ম সম্ভব হয়েছে বাংলাদেশ স্বাধীন হওয়ার কারণে। এখানে আমরা নজরুলকে বড় করতে রবীন্দ্র বিরোধিতা করা হয়। এর এক শুধু সংকীর্ণতাই না, তা একটা হীনমন্যতা, এবং এই হীনমন্যতা বাঙালি মুসলমানের রয়েছে। আবার একই রকমভাবে বাঙালি হিন্দুর একটা উচ্চমন্যতা রয়েছে, একটা দেমাগ রয়েছে, সেটাও কিন্তু দেখবেন আপনি নজরুলকে পর করে রাখে। নজরুল চর্চাটা ঠিক সেই মতো হয় না। আমি দুই বাংলার কথাই বলবো, মানে ওই বাংলা যতটুকু হয়েছে এই বাংলায় তার থেকে কম হয়েছে গবেষণা কাজ, নজরুলকে পাঠ্যপুস্তক সহ তার সর্বস্তরে নিয়ে যাওয়ার কাজ, এটা কিন্তু আমরা করি নাই। আমরা ভালোবাসা দিচ্ছি বারবার, নজরুল বারবার আমাদেরকে ঋণী করছেন প্রতিটা আন্দোলন সংগ্রাম বিপ্লবে, কিন্তু সেই অনুপাতে অতীতে আমরা কিন্তু দেখি নাই। এবং এখানে যে তথাকথিত প্রগতিশীল বা বনেদি সংস্কৃতি, উচ্চরুচির সাহিত্য, তারা কিন্তু নজরুলকে নিয়ে চর্চা করে না। তাদের কবিতার মধ্যে নজরুলের প্রভাব দেখা যায় না। যে নজরুল ইসলাম বুদ্ধদেব বসু এবং জীবনানন্দ দাশকে পর্যন্ত প্রভাবিত করেছিলেন, রবীন্দ্র বলের বাইরে নিয়ে গিয়েছিলেন। জীবন দাশের প্রথম বই ঝরাপাতার গান তো একেবারে নজরুলের, আপনি দেখবেন যে ভাষা ছন্দ প্রায় একই রকম। তো এই যে জীবন দাসের জন্ম যে সম্ভব হচ্ছে, কিন্তু আমাদের বর্তমান কবিদের কাছে নজরুল কোনো প্রেরণার জায়গা না। নজরুল হচ্ছে একটা ইতিহাসের বিষয়, একটা মৃত বিষয়, বোবা কবি। আমরা তাকে জাতীয় কবি করে দিয়ে বোবা করে দিয়েছি, তাকে নিয়ে আমরা কথাও বলি না, এবং কবি তো নীরব। আরেকটা দিক থেকে যদি বলি, আমরা বলি যে বাঙালি সংস্কৃতি, এখন বাঙালি সংস্কৃতির তো দুইটা ধারা, যেটা চুলের বেনির মতো, যে একটা হিন্দু মুসলমান দুইটা ধারা একসঙ্গে গেছে, এবং শেষটা খোলা, ওপেন এন্ডিং, এটা বদ্ধ হয়ে যায় নাই। তো এই দুই ধারার মিলন কিন্তু আমরা পাই না এখনো। একসময় মুসলিম আশরাফ অভিজাত মহল মনে করতো যে মুসলমান থাকতে হলে বাঙালি হওয়া যাবে না। একই চিন্তা বাঙালি জাতীয়তাবাদের আদিতাত্ত্বিক বঙ্কিমচন্দ্র থেকে শুরু করে তারাও মনে করতেন যে বাঙালি মুসলমান একটা হচ্ছে অ্যানোমালি, একটা হচ্ছে বাঙালি জাতের মধ্যে একটু বাইরের জিনিস। কিন্তু আপনি যদি দেখেন যে সত্যিকার অর্থে বাঙালি সংস্কৃতি দুইটা ধারা যদি কারোর মধ্যে মিলে থাকে, সেটা কাজী নজরুল। তার মধ্যে তিনি যে মানে শাক্ত গান, কালীর গান, কীর্তন, হিন্দু পৌরাণিক মিথের ব্যবহার, এমনকি নিজের জীবনে নিজের আচরণের মধ্যে তার চর্চা, একই সঙ্গে আরব, ইরান, তুরান, তিনি 4-5টা ভাষা জানতেন, আরবি, ফার্সি, সংস্কৃত জানতেন, এমনকি এইসব ভাষার আরবি ছন্দও তিনি তার কবিতায় ব্যবহার করেছেন।
তো এইরকম একটা আমরা দেখেন, আমরা বাঙালি নিয়ে যখন আলোচনা করি তখন কিন্তু এই বাঙালির মিলনের প্রতীক হিসেবে, এবং যদি আমরা অসাম্প্রদায়িকতা বলি তার মডেল হিসেবে কতটা নজরুল সামনে আসে। কারণ এই বাঙালিত্বের মধ্যে একটা ঝামেলা কিন্তু রয়ে গেছে ওই গোড়াতে। কারণ এটা ওই ইয়ার ভাষায় বলতে, আমরা তো ব্যাকরণে পড়েছি দ্বন্দ্ব সমাস, যে বাঙালি আর মুসলমান এটা যেন দ্বন্দ্ব সমাস। আজকে পশ্চিমবাংলায় কারো বলছে যে এটা বাংলাদেশি ভাষা বলে, মুসলমানই বাংলা বলে, এ বাঙালি না। মানে পশ্চিমবাংলার লোক সে যদি কাগজ কথাটা ব্যবহার করে, কলম কথাটা ব্যবহার করে, তাহলে তাকে ধরবে, কারণ কাগজ তো ফার্সি শব্দ, কলম ফার্সি শব্দ। এবং আপনি দেখবেন যে আরবি ফার্সি বাদ দিলে এরকম অজস্র উদাহরণ আছে বাংলা ভাষার আমরা ব্যবহারই করতে পারবো না, এটা সংস্কৃত ভাষা হয়ে উঠবে। তো এর যে একটা অস্ট্রমঙ্গলের রুট আছে, শেকড় আছে, সাঁওতালি শেকড় আছে, মানে আদিবাসী শেকড় আছে, আর এর যে একটা আরবি ফার্সি শেকড় আছে, এর সঙ্গে পর্তুগিজ শব্দ আছে, ইংরেজি শব্দ আছে, এই সব মিলিয়ে তো বাংলা একটা সমৃদ্ধ ভাষা। এই কারণেই তো সমৃদ্ধ। তাহলে আপনি একটা উপাদান বাদ দিলে এই ভাষাকে কখনো সেকুলার করা যায় না। ভাষার মধ্যে সম্প্রদায়ের চিহ্ন, মানুষের চিহ্ন, মাটির চিহ্ন থাকবেই। তো ওই জায়গায় আপনি যদি দ্বন্দ্ব সমাস বলেন, তার মানে তুমি বাঙালি হইলে তোমাকে মুসলমানই পরিত্যাগ করিতে হইবে। তাহলে যদি বাঙালি মুসলমান আজকে নিজেকে বাঙালি বলে দাবি ছেড়ে দেয়, যেটা অনেক আত্মঘাতী বাঙালি মুসলমান করেন, যে আমি বাঙালি না, বাঙালির উত্তরাধিকার আমার না, তো তারা ভুলে যান যে বাংলা ভাষা বিকশিতই হচ্ছে মধ্যযুগে সুলতানি আমলে, এবং সেখানে হিন্দু মুসলমান কবি পরস্পর মিলে তারা ওই সময় রাজভাষা হিসেবে তখন দরবারে বাংলা ভাষা প্রবেশ করতে পারছে। সেন আমলে বাংলা ভাষা দরবারে প্রবেশ করতে পারতো না। এবং বলা হতো যে, সেটা আপনারা সবাই জানেন যে একটা শ্লোক ছিল, ব্রাহ্মণরা তৈরি করেছিল যে কাশী দেশে তুলসী দাসে বামন ঘেসে, এই তিনে সর্বনেশে। কাশীরাম দাস তিনি মহাভারত অনুবাদ করেছেন যদি ভুল না করি, মানে দুইয়ের মধ্যে গুলিয়ে ফেলি, তুলসী দাস রামায়ণ অনুবাদ করেছেন। আর বামন ঘেসে কি, সে চৈতন্য, যে বামুনের সঙ্গে গা ঘাসাঘাসি করে, তার মানে সে জাতপাত মানছে না। তো এই তিন হচ্ছে সর্বনেশে। তো যারা এটা বলছে তারা তো বাংলা ভাষার বিরুদ্ধে বলছে, কিন্তু এই কবিরা তো বাংলা ভাষায় তাদের মহাকাব্যগুলো অনুবাদ করছেন, যেটা ধর্মগ্রন্থ হিসেবে পঠিত হচ্ছে। আরও পরে আমরা দেখব আরেকটা মহাকাব্য রচিত হচ্ছে, বিষাদ সিন্ধু, যেটা মাইকেল মধুসূদন দত্ত বলেছিলেন শুরুতে, যে আমি যদি কোনো কালে মহাকাব্য লিখতে চাইতাম তাহলে আমি এই কারবালার ঘটনা নিয়ে লিখতাম। মানে এটা বিষাদ সিন্ধুর লেখা হওয়ার পরে তিনি বলছেন। এটাই হচ্ছে মহাকাব্যের প্লট। তো তিনি তো মেঘনাদ বধকাব্য লিখেছেন। তো এই যে যদি দ্বন্দ্ব সমাস বলি, তাহলে বাঙালি মুসলমান যদি আজকে বাংলা ভাষা এবং সংস্কৃতি এবং বাঙালিত্ব ত্যাগ করে, তাহলে যেটা থাকে সেটা আসলে বাঙালি থাকে না, তা সর্বতভাবে একটা শুধুমাত্র হিন্দু সংস্কৃতি হয়ে যায়। মানে আপনি যদি বাঙালি, মানে হিন্দু মুসলমানের মধ্যে যদি মুসলমানকে ফেলে দেন, তাহলে যাহাই বাঙালি তাহাই হিন্দু, অতএব শুধু হিন্দু বললেই চলছে, যেটা আজকে পশ্চিমবাংলায় বিজেপি করার চেষ্টা করছে, যে তুমি বাঙালি বলার দরকার নাই, তুমি তো হিন্দু। একইভাবে যদি আপনি মুসলমান যদি আজকে শুধু সে বাংলাকে ত্যাগ করে ফেলে, বাংলা ভাষাকে ত্যাগ করে ফেলে, তাহলে সে আর তো এই দেশেরও লোক থাকে না, সে তো শুধু মুসলমান। এবং তার রুট কোথায়, তার জীবন কোথায়, ইতিহাস কোথায়, সে একটা মেমোরি, ঐতিহাসিক স্মৃতিহীন এবং ভূখণ্ডের সাথে সম্পর্কহীন মানুষে পরিণত হয়। ফলে আপনি মুসলমানের বাঙালি থাকার মধ্যে দিয়ে বাঙালি সংস্কৃতি বা বাঙালি নামক জাতিটা টিকে থাকে, নইলে এটা শুধুমাত্র একটা হিন্দুয়ানি কালচার হিসেবে রয়ে যায়। ফলে যে মুসলমানরা আজকে বাঙালিত্বের বিরোধিতা করেন, তিনি নিজের ঐতিহাসিক যে সিলসিলা, তার আমলি, সুলতানি আমলি প্রথমে একজন সুলতান বলছেন যে গিয়াসউদ্দিন মাজন শাহ, তিনি বলছেন নিজেকে সুলতানি বাঙালা। এই কথাটা আমি বারবার বলি, এই প্রথম ইতিহাসে একজন নিজেকে বাংলা সুলতান হিসেবে গর্ব করছেন, যে বাংলা নাম পরিচয় গ্রহণ করছেন। এমনকি বাংলা, এই বাংলা শব্দটা ফার্সি, মানে এটা সংস্কৃত আদিতে নাই, সেখানে অন্য শব্দ রুট আছে। তো এই যে মিলনের কথা যদি আমরা বলি, তাইলে সেখানে নজরুলের জীবন এবং সৃষ্টি হচ্ছে এই বাঙালিত্বের বা অসাম্প্রদায়িক মিলনের একটা জায়গা। ধর্মান্তর না করেই তিনি দোলন ওরফে প্রমীলা দেবীর সঙ্গে তার বিবাহ, চেতনার মধ্যে হিন্দু মুসলিমের যুগল ভাব এবং অপরকে আপন করার যে লালনীয় উদারতা এবং ভারত ও পারস্য দুনিয়ার ভাবকে এক জায়গায় মেলানোর বিশ্বজনীনতা সত্যি বিরল। তিনি চিন্তাকে আবেগায়িত করেছেন, আবেগকে করেছেন চিন্তাধর। একই কথা খাটে তার রাজনীতির বেলাও, রাজনীতিকে আবেগায়িত আর আবেগকে রাজনীতি জারিত করায় তিনি বেজরি বটে, তার জোর এরকম আর মেলা কঠিন। প্রবণতার বিচারে নজরুল কেবল বাঙালি মুসলমান বা বাঙালি জাতির জন্যই নয়,
ভারতীয় মাপি মুক্তিকামী চিত্ত জাগরণের পথিকৃৎ। আরেকটি দিক থেকে নজরুল মুক্ত মানবের প্রতিনিধি। আর সব বিদগ্ধ কর্মী পুরুষ যেখানে কোনো না কোনোভাবে উপনিবেশবাদী পশ্চিমের বশ্যতা বা তাদের যে আধুনিকতা বা মুগ্ধতা লালন করেছেন, জীবনের কোনো পর্যায়ে নজরুল তা মানেননি। মনকে তিনি মুক্ত রাখতে পেরেছিলেন। তিনি ইংরেজের নির্যাতন বরণ করেছেন, স্বধর্মীয়দের গালমন্দ শুনেছেন, পরধর্মী স্বজাতির উপেক্ষা সয়েছেন। কোনোভাবেই তিনি কায়েমি রাজনৈতিক ও সম্পত্তি ব্যবস্থার অংশ ছিলেন না। তিনি তো সরবরাহে ছিলেন। এই যে সরবরাহ, কমিউনিস্ট ইন্টারন্যাশনাল গান, সরবরাহের গান, সেই কারণেই তো তার অনুবাদ। তার বিদ্রোহী কবিতা যে তেজস্ক্রিয় মুক্ত আমির জয় দেখি, তার কাছাকাছি অচলায়তন ভাঙা অস্মিতা ভারতবর্ষে কেন, বিশ্ব সাহিত্যে বিরল। এখানে যে অস্মিতা কথাটা, যে অস্মিতা মানে ইগো না, আমি না, মঞ্চ এমন এক মুক্ত সত্তার আবির্ভাব যে ইংরেজিতে আপনি দেখেন যে আই মানে আমি, আর ইউআই চোখ, ইংরেজি মানে ভাষার একটা পান। আপনি যখন আমি বলে নিজেকে ভাবতে শেখেন, তখনই আপনারা কিন্তু নজর ফোটে, আপনার নিজস্ব দৃষ্টিভঙ্গি তৈরি হয়। ফলে আপনার একজন ব্যক্তির মুক্তি হয়, সে যখন নিজেকে তখনই আমি বলে উঠতে পারে যখন সে মুক্ত। নাইলে আমার ঘরে কয়জনের বসবাস, আমি যে কার অধীন, কার চিন্তার দাস করে যাচ্ছি, এটা তো আমি বুঝতে পারবো না যতক্ষণ না আমার এই চোখটা খুলবে। এই চোখ খোলার মধ্যে দিয়ে আমি, এই নজরুল যে সম্প্রদায়, ধর্ম এবং উপনিবেশবাদ, এইটা থেকে মুক্ত একটা আমি, যেটা সংস্কৃত ভাষায় যেটাকে বলা যায় যে অস্মিতা, এই অস্মিতাই তাকে বিদ্রোহী কবিতাটা লিখিয়ে নেয়। তো এবং নজরুলের আপনি জীবন ও সাহিত্যে যে একটা বাঁধন ছেড়া যে পুরুষকার, যে পুরুষকার হচ্ছে, পুরুষকারের মধ্যে তীব্র অস্মিতা থাকবে, সে দাসত্ব করবে না। পুরুষকার বলতে শুধু পুরুষ না, ঈশ্বরের যে গুণ বা আল্লাহর যে রুহানি গুণ, সেটা তো এই সত্তা, যে জাগরুক একটা সত্তা, একটা চেতন। ইসলামে যেমন আছে যে তুমি আমার ঐশ্বর রজ্জু ধরিয়া থাকো, এই রজ্জুটা কি, সেই তো অস্মিতা। তো এই জিনিসটা, এই আত্মশক্তি, এটা কিন্তু নজরুলের মতো। যেখানে আপনি আমরা যদি উদাহরণ দিই যে একই প্রতীক ব্যবহার করছেন, আমার একটু হয়তো দীর্ঘ হচ্ছে, যেমন বলাকা। বলাকা হচ্ছে রবীন্দ্রনাথের বলাকা, উড়ে যাচ্ছে, হেথা নয় হোথা নয়, অন্য কোনোখানে, অন্য কোনো প্রাণ, এই জগতে না, ট্রান্সেন্ড করতে চাচ্ছে, উত্তরিত হয়ে মহামিলনে ঈশ্বরের সাথে মিলতে চাচ্ছে। আবার ওই বলাকায় সারস হিসেবে বা হাঁস হিসেবে আসছে জীবন দাসের কবিতায়। উনি লিখছেন যে সন্ধ্যার জলে এক ভিড় হাঁস ওই একা, এখানে পেল না কিছু, অন্য সারসের সাথে হলো তার মুখ দেখা। এ উড়ে যাচ্ছে না, সেই মাটিতে থাকছে এবং আরেকটা সারসের সাথে দেখা হচ্ছে। এরপরে বেনু মজুমদার একই ধারণা নিয়ে লিখছেন বলাকা, সারস বা হংস, লিখছেন যে মানুষ নিকটে গেলে প্রকৃত সারস উড়ে যায়। বরঞ্চ রবীন্দ্রনাথ এবং বিনয় মজুমদারের মধ্যে মিল আছে। আর জীবন দাসের সাথে এই নজরুলের যে লগ্নতা, মাটির মধ্যে থাকা, তার পাখি, নির্হারা পাখি, খুঁজে বেড়াচ্ছে আশ্রয়, সে অন্য কোনো জায়গায় চলে যাচ্ছে না, সে এই পৃথিবীতে আশ্রয় খুঁজছে, মানুষের কাছে খুঁজছে। যদি তুলনা করেন তাহলে দেখবেন যে রবীন্দ্রনাথ আর বিনয় মজুমদার অনেকটা মিলে যায়, আর এদিকে মিলে যায় জীবন দাস এবং কাজী নজরুল, যে জীবন দাসের যিনি ছিলেন প্রধান প্রেরণা শুরুর দিকে। এখন যার মনে এত তীব্র ভালোবাসা, বিদ্রোহ আর ট্র্যাজিক আত্মচেতনা দপদপ করে, তাকে ধারণ করার সমাজ কই? তাকে তো স্বাভাবিকতার বাইরে বোবা ও অপ্রকৃতস্থই হতে হবে। বাঙালি ভাবুক ও ভাবালু, নজরুল এ দুটির কোনোটিই নন। কিন্তু সংবেদনার উচ্ছ্বাস দিয়ে তিনি চিন্তাকে ছাপিয়ে এমন এক সত্যে পৌঁছান, চিন্তায় যা তখনও ধরা যায়নি। নিম্নবর্গের নজরুল, বহেমিয়ান নজরুল, বিপ্লবী নজরুল, যাত্রার নায়ক নজরুল, গায়ক অভিনেতা নজরুল, পল্টনের নজরুল, প্রেমিক নজরুল, বৈষ্ণব নজরুল, সুফি নজরুল, জীবনের যত পথে নিজেকে আবিষ্কার ও নিঃশেষ করেছেন, কোনো সনাতন ব্যক্তি পুরুষের পক্ষে তা সম্ভব হয়নি। এবং সেই নিঃশেষ হওয়ার মধ্য দিয়ে কিন্তু সে এমন কবিতা এবং সৌন্দর্য এবং জগৎ ঈশ্বর মিলিয়ে, তিনি হামনাথ লিখছেন, তিনি কীর্তন লিখছেন, তিনি ঈশ্বরকেও খুঁজছেন, কিন্তু তিনি মাটিতে থাকছেন। ফলে এই লোকের পক্ষে তো একটা সময় তার তো একটা নিজের ভেতরে একটা ডুবে যাওয়া, মানে চেতন দশার পরে যে ফানাফিল্লা দশা, সেই দশা তো তার হবে। এবং বীরের মতো তিনি শেষ পর্যন্ত নজরুল বোবা হয়ে গেলেন। তার যে প্রথম কবিতা, তা প্রকাশের পর শতবর্ষ হতে চলল, তবু ফেরা রিয়াজও, ঘরে ফেরা হয়নি দুঃখ মিয়ার, যেটুকু করেন বিদ্বানরা সেটা সহানুভূতি, আহারে নজরুল, আহারে অকাল সমাপ্তি ইত্যাদি। কিন্তু তিনি অল্প সময়ই যা, তার মধ্যে কোন ভাবের ইশারা, তার হিসাব বোধ হয় এখনো বাকি। সাধারণের তাতে অসুবিধা হয়নি, আঁতে আর আত্মায় নজরুল ঠিকই তাদের ছুঁয়ে আছে। আমাদের বুদ্ধিভিত্তিক জগতে
অসাম্প্রদায়িক হওয়াকে প্রধান সাংস্কৃতিক লক্ষ্য ও গুণ হিসেবে ধরা হয়েছে। অথচ ইতিহাসে যারা বৃহৎ পুরুষ তাদের বেশিরভাগেরই অপর সম্প্রদায়ের প্রতি যদি ঘৃণা নাও থাকে, অন্তত তারা দূরত্ব বা সীমানা লালন করেন। নজরুল একাত্মায় মুসলমান ও হিন্দুর প্রতি ভালোবাসা পুষেছেন। লালন ফকির অন্য যুগ জগৎ দর্শনের মানুষ। তারপরে আধুনিক যুগে নজরুল প্রায় একমাত্র যিনি হিন্দু মুসলিম উভয়কে চুলের দুই বেনির মতো জড়িয়েছেন। আর সেই বেনি যে কেশরাজির অংশ, সেটা হলো সর্বজনের প্রতি ভালোবাসা ও দায়। নজরুল তাই সত্যিকার অর্থে সর্বজন প্রতি। বদরুদ্দীন উমর 1968-69 এই কথা জোরের সঙ্গে বলেছিলেন তার সাংস্কৃতিক সাম্প্রদায়িকতা বইয়ে। নজরুলের মধ্যে এবং তার পথেই সাম্প্রদায়িকতার ব্যাধিমুক্তির সম্ভাবনা দেখেছিলেন। নজরুল সম্প্রদায়কে অস্বীকার করেননি, অস্বীকার করেছেন সম্প্রদায় প্রবণতাকে, সম্প্রদায় পরায়ণতাকে। সম্প্রদায়ের বাইরে চলে যাওয়ার অসাম্প্রদায়িকতা তার নয়, তার পথ নয়, বরং সম্প্রদায়কে সঙ্গে নিয়েই সর্বসম্প্রদায়ের হয়েছিল তার পথ। তার মতো প্রগতিশীল আমরা হতে পারিনি বলে হয়তো জনবিচ্ছিন্নতার সুরঙ্গ আমাদের টানতে পেরেছে। হিন্দু ও মুসলিমের সংস্কৃতি, ইতিহাস আর চেতনকে তিনি যেভাবে আত্মস্থ করেন, তার রস সংস্কৃতির মধ্যে চারিয়ে দিতে পারেন, সেটাই তো বাঙালি সংস্কৃতির সফল ও সপ্রাণ একটা মডেল, একটা আদল। সাহিত্য বিচারের পুরানা মাপকাঠি কিংবা উচ্চমার্গীয় এলিট নন্দ তত্ত্বের দর্পণে নজরুলের এই রূপ ধরা পড়বে না। নজরুলের সাহিত্যকে শুধু আপনি টেক্সট হিসেবে পাঠ করা যাবে না, তার সময়, তার জীবন এবং যে সমাজকে তিনি আলোড়িত করছেন, তার কবিতার যে ডিরেক্ট ইফেক্ট, যেটা বলা হয় যে একটা আপনি যদি ঐশী বাণী শোনেন, গায়েবী বাণী শোনেন বা আয়াত শোনেন, তার যে ডিরেক্ট ইফেক্ট, তো কবিতার যে এই ডিরেক্ট ইফেক্ট, এটা হচ্ছে কবিতার মাঝে যা, এটা কবিতার জাদু। এইটা নজরুলের মতো আর কেউ ডিরেক্ট ইফেক্ট আর দেখা সম্ভব হয়নি। তার যে বিদ্রোহী শোনার পরে একটা মানুষ যখন প্রথম চিন্তা করেন, ভারতবর্ষে পরাধীন লাঞ্ছিত মানুষ তারা প্রথম বিদ্রোহী কবিতাটা শুনছে এবং পাঠ হচ্ছে, সে মানুষ তো স্বাভাবিক থাকে না। বা আপনিও আজকে যদি কেউ সুন্দর করে আপনাকে আবৃত্তি করায়, এবং নজরুলের কবিতাটা আবৃত্তির অনেকটা, কারণ শব্দের ভেতরে যে পাওয়ার আছে, যে দীপ্তি আছে, দীপ্তির কথা আমরা বলতে পারি। রবীন্দ্রনাথের শব্দে দীপ্তি আছে, কিন্তু যে জোর, যে তেজস্ক্রিয় শব্দের ক্ষমতা, এটা যেটা একজন বলছেন যে পাহাড় থেকে ঝর্ণা গড়িয়ে 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 নামতে থাকে, নজরুলের কবিতা এবং শব্দ ওইভাবে নামতে থাকে। তখন আপনার শুধু একটা ইমেজ বা একটা রূপকে একটা জায়গায় আপনি আটকে থাকবেন না, আপনাকে স্রোতের সঙ্গে ভাসতেই হবে। আবার এই লোক ওই লিখছে, বুঝবে সেদিন বুঝবে, দূর আকাশে সন্ধ্যা তারায় আমার খবর বুঝবে। কিশোর তরুণের ওই সরল্য নিয়ে যে বিরহ, চির বিরহ, এটা তো এর মধ্যে কি পাওয়া যায় না? জীবনদাসের যে বিষণ্ণতার আমেজ পাওয়া যায়। এই নজরুল একসঙ্গে সরল, তিনি এত কিছুর পরেও এত শাস্ত্র, যে তার অনেকে বলেন তার তো মার্কস পড়া ছিল, তার আরব ইসলামী দর্শন, সুফি দর্শন এবং ভারতীয় দর্শন পড়া ছিল, সংস্কৃত শাস্ত্রে তিনি একরকমের ব্যুৎপত্তি তার ছিল, কিন্তু তারপরেও যে সারল্য, এই সারল্যটা কার? এই যে বলে যে সিরাতুল মুস্তাকিম, সরল পথ কার? যে শক্তিশালী, যাকে আঁকা বাঁকা হয়ে পালিয়ে থাকতে হয় না। তো তার যে ভাষা, সেটা শুধু তার যে হৃদয়ের যে সারল্য, সেটা 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 আমাদের সামনে এখনো খুবই মানে যে কাউকে অবাক করার মতো, যে বিশ্ব সাহিত্য এটা বিরল। একটা লোক বাইরন হতে চেয়েছিলেন আমাদেরকে কেউ কোনো কবি, তো বাইরন কি করেছেন? জেলে গেছেন, প্রেম করেছেন, লাম্পট্য করেছেন, এই তো পা খুইয়েছেন। বাইরনের চেয়ে যে বড় জীবন নজরুলের, সেটা তো আমরা আমাদের বাংলা বিভাগগুলো, আমার শ্রদ্ধেয় শিক্ষক এখানে আছেন, বাংলা বিভাগগুলো কি তাকে সেভাবে এখনো বুঝতে চেয়েছে বা শিক্ষার্থীদের বুঝতে পেরেছে? বাংলা বিভাগের যে সাহিত্যের রাজনীতি, সেখানে নজরুলের স্থানটা কতটুকু, সেটাও আমাদের একটু দেখা দরকার। আজও আমরা রবি ঠাকুর আর নজরুলকে ভাগাভাগি করা চলছে। আমরা আড়াআড়ি এবং খাড়াখাড়িভাবে ভাগ করে ফেলছি। রবি কারো মনের মানুষ, কারো ঠাকুর; নজরুল কারো বিপ্লবী, কারো জেহাদি জোশের উৎস। গভীরে খুঁড়লে নজরুলকে ভাগ করা কঠিন, আবার তার প্রকৃত মর্মে তাকে উদ্ধার করাও সহজ কাজ নয়। নজরুল তাই আজও ফেরারি। আমি যে ফেরারি কথাটা বলছি, কারণ নজরুলের ঘরে ফেরা হয় নাই। আমরা বাংলা ভাষায় আমরা ইংরেজিতে বলি ডিকলোনাইজড, এটাকে বাংলা বলি উপনিবেশিত। এই কথা দিয়ে যারা সাহিত্যের ছাত্র নান এখানে বা রাজনীতি ইতিহাস পড়েন নাই, তারা কি বুঝলেন? উপনিবেশিত বলতে কি বোঝা যায়? আসলে আমি জানি না কি বোঝা যায়। কিন্তু যদি আপনি বলেন যে ঘরে ফেরা, এম.এ. সেজার তার বিখ্যাত যে ডিকলোনাইজ পোয়েট্রি, যে দেশে ফেরার খাতা, ঘরে ফেরা। আমি ব্রিটিশ শাসনে পরাধীন ছিলাম, তারা আমার হৃদয়, মগজ, মস্তিষ্ককে দখল করেছিল, আমাকে আমার স্বভাবে ফিরতে দেয় নাই, আমার ঘরকে মুক্ত করতে দেয় নাই, ফলে আমার ঘরে ফেরা হয় নাই। রোকেয়া বেগম রোকেয়া যে সুলতানাজ ড্রিম বলছেন, ঘর,
ইউরোপের ভার্জিনিয়া উলফ বলছে কি যে এ রুম অফ ওয়ান্স ওন, একজন নারীর একটা ঘর লাগবে, সত্য। কিন্তু রুকায়া বলছে ঘর আমার স্বাধীনতা কিছুই দিবে না, তার তো ঘর ছিল, তার বিশাল অন্দরমহলের জগৎ তাকে ছেড়ে দেওয়া হয়েছিল। ইংরেজ আমলের আধুনিকতা ছিল এই যে অন্দরমহলে নারীদেরকে অন্দরমহলের মধ্যে থাকতে হবে, আধুনিকতা সেখানে ঢুকবে না, সেখানে সনাতন ধর্মীয় সংস্কৃতি থাকবে, সনাতন ইসলামী সংস্কৃতি থাকবে, পর্দা থাকবে, নারী ঠাকুর ঘরের বাইরে যাবে না বা অন্দরের বাইরে যাবে না। রুকেয়া বলছে যে যদি সমাজটা মুক্ত না হয়, রাজপথটা যদি আমার না হয়, তাহলে তো আমার ঘর নাই। ফলে রোকেয়া যেমন নারীবাদীদের চেয়ে অনেক বড় বিপ্লবী কাজ করে গেছেন সুলতানাস ড্রিমে, তার যদি বলি সত্যিকার অর্থে বিশ্বের অন্যতম সেরা ইউটোপিয়া, তার যেহেতু রোকেয়া সুলতানাস ড্রিম। একইভাবে নজরুলও কিন্তু এই যে দেশে ফেরা, ঘরে ফেরা, সেই জন্য তিনি আহ, বিদ্রোহ কবিতা লিখছেন, স্বাধীনতার গান লিখছেন, সর্বদা কমিউনিস্ট পার্টি করছেন। তিনি তার ভাষাকে ওই জায়গায় তুলে নিয়ে আসছেন যে ভাষা পাল্লা দিতে পারে পশ্চিমা আধুনিকতার সাথে। এটা তো তার ওই ঘর খুঁজে পেরা, ওই ফেরারি দশা মোচনের একটা তাগাদা। তাহলে ফেরারি কবিকে, তাহলে আমরা যে লোককে আমরা বুঝতে পারিনি, ঘর দিতে পারি নাই, তাকে আমরা কিভাবে জাতীয় কবি বলবো? উত্তর হলো বোবা করে দিয়ে। নজরুল নিজে বোবা হয়ে গিয়েছিলেন, কিন্তু আসলে নজরুলের উত্তরাধিকার আমরা বহন করিনি, আমরা বহন করেছি অন্য উত্তরাধিকার। ফলে নজরুলকে আমরা শেষ বয়সে যে বোবা হয়ে গিয়েছিলেন নিয়তির পরিহাসে, মস্তিষ্ক শুকিয়ে আসার রোগে, তা কিন্তু একটা কটাক্ষ, তা কিন্তু একটা ইঙ্গিত যে আমরা তাকে সেই জায়গায় বুঝতে পারিনি। আর আমরা এখন আমার তার জবান আটক করেছি ভণ্ডামির পরিহাসে, কিন্তু শোকের 40 দিন পর যেমন কথা বলে ওঠে শোকতপ্ত মানুষ, শতবর্ষে নীরবতার পর নজরুলও ঠিক রব করে উঠবেন তার বিদ্রোহী কবিতার প্রবল অহমিকা নিয়েই। সেটাই হবে তার স্বভাবে প্রত্যাবর্তন, দেশে ফেরার মহান কীর্তন। নজরুলের সাহিত্যিক জীবনের অবসান ঘটে মাত্র 41 বছর বয়সে। এরপর তিনি নির্বাক হয়ে যান। জার্মান দার্শনিক নিৎসে লিখেছিলেন, বীর ও মহাপুরুষেরা যখন সাধারণের চাইতে অনেক উপরে ওঠেন, তখন তারা এমন কিছু দর্শন করেন যাকে আর বর্ণনা করা যায় না, তখন তারা বোবা হয়ে যান। কাজী নজরুলের ট্র্যাজিক নীরবতা হয়তো সেরকম কোনো সত্য দর্শনের অভিঘাত বা আঘাত। ফুলের জলসায় কবি নীরব, কিন্তু বাংলা কবিতা ও গানে তিনি এখনো কথা বলে চলেছেন। ধন্যবাদ।